দেখো, আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে যে বৃত্ত চ্যাপ্টারটা আছে, ওই বৃত্ত চ্যাপ্টারের যে বেসিক, ওই বেসিকের আমরা দ্বিতীয় ক্লাস। এর আগের ভিডিওতে আমি বেসিকের প্রথম ক্লাসটা নিয়েছি এবং ওখানে আমি দুইটা সূত্র আলোচনা করছিলাম। সেখান থেকে আমি এবার বাকি সূত্রগুলো এখানে আলোচনা করব। খেয়াল করে দেখো তোমরা। চতুর্থ অধ্যায়ে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এইটা আছে বৃত্তের আদর্শ সমীকরণ ছিল। এখন এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম। ঠিক আছে, এখানে কেন্দ্র ছিল হচ্ছে তোমার কেন্দ্র আছে মাইনাস জি কমা মাইনাস এফ সমান, এটা লিখছিলাম আমরা মাইনাস অফ এক্স এর সহগ বাই 2 কমা মাইনাস অফ ওয়াই এর সহগ বাই 2। এই হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। এখন এখানে খেয়াল করতে হবে, এই সূত্রটা আমি তখনই লিখব যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 থাকবে। এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার সহগ আর ওয়াই সহগ যদি 1 না থাকে তখন আমরা কি করব? মনে করো এখানে ছিল 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে তারপরে আমরা এটি লিখতাম। ঠিক আছে, এইভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতাম। এই হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ r is equal to root over of g square plus f square minus c। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা আমি কিভাবে এই ব্যাসার্ধ এবং কেন্দ্র আসে তা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ওই ভিডিওটা দেখলে তোমরা এই কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, আমরা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ থেকে আমি এভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। যেমন একটা উদাহরণ দেখো, যেমন 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 1 সমান 0। তোমাদের এই একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে তোমাকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বললো। ঠিক আছে, এই সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বললো। তখন আমরা কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করব? আমরা একটু আগে যে সূত্র দেখলাম, ওই সূত্রে আমরা দেখেছি কি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান করে নিতে বলা হয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সহগ যদি আমরা সমান করতে হয় তাহলে 2 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি আসে? দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 5/2y প্লাস হাফ সমান 0। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তটাকে আমরা একটা আদর্শ আকারে নিয়ে আসলাম। এখন এই যে হচ্ছে তোমার আদর্শ আকার চলে আসছে, তাহলে এখান থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবো। দেখো, অতএব কেন্দ্র মাইনাস অফ এক্স এর সহগ কত? দেখো, এক্স এর সহগ হচ্ছে -2। তোমরা হয়তো ভাবতে পারো যে এক্স এর সহগ 2 না, এখানে এক্স এর সহগ হচ্ছে চিহ্ন সহ যাবে -2। ঠিক আছে, তাহলে মাইনাস অফ -2/2 কমা মাইনাস অফ ওয়াই সহগ কত? 5/2 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এখানে থাকে 1 আর এটা থাকে -5/4। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র হয়ে গেল আমাদের। তাহলে আমরা দেখো, এই যে আদর্শ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের কেন্দ্রটা কেবল আমরা নির্ণয় করলাম। এবার হচ্ছে দেখো ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার অফ জি স্কোয়ার
প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন প্রশ্ন হচ্ছে এই জি এফ আর সি আমি কোথায় পাবো? ঠিক আছে, জি এফ সি কোথা থেকে আনবো? আমরা কিন্তু দেখো এখানে হিসাব করছিলাম যে বৃত্তের এই বৃত্তের কেন্দ্র ছিল কত? আগে যে আমাদের আদর্শ বৃত্ত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0 যে বৃত্ত লিখছিলাম, সেই বৃত্তের কেন্দ্র ছিল কত? মাইনাস জি মাইনাস এফ। অর্থাৎ কিনা এইটাকে আমরা লিখবো এভাবে, এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে খেয়াল করো জি বলতে এখানে কি বুঝবো? তার মানে এখান থেকে আমরা কি দেখছি দেখো, এই মাইনাস জি মানে হচ্ছে তোমার এখানে 1, অতএব জি সমান -1 আর মাইনাস এফ সমান হচ্ছে -5/4, অতএব এফ সমান 5/4। আর সি বলতে কনস্ট্যান্ট, অর্থাৎ কিনা ধ্রুব অংশটা বোঝায়। সি হচ্ছে তোমার এখানে হাফ। তা এখন এই জায়গায় যেহেতু জি স্কোয়ার আছে এবং এফ স্কোয়ার আছে, তাহলে এখন স্কোয়ার করলে আমাদের কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে জির মান বা এফের মান আমরা প্লাস বা মাইনাস যেটাই নেই, স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে জি এফের মান আলাদা নির্ণয় করতে বলা হয়, তখন এই চিহ্নের কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখো মানগুলো বসাবো। তাহলে মেইনলি হচ্ছে আমরা যে কেন্দ্র পাবো, খেয়াল করো যে কেন্দ্র পাচ্ছি এখানে, কেন্দ্রের ভুজকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে জি, আর কেন্দ্রের কোটিকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে এফ। আর ধ্রুবক বলতে আমরা এই যাদের যেটা একেবারে ধ্রুব রাশি হিসেবে একা একা আছে চিহ্ন সহ, সে হচ্ছে সি। যদি এখানে তোমার -1/2 থাকতো তাহলে সির মান হতো -1/2। তাহলে এখন মান বসা দিয়ে দেখো আমরা, জি সমান হচ্ছে কত? -1 এর হোল স্কোয়ার প্লাস এফ হচ্ছে 5/4 এর হোল স্কোয়ার মাইনাস সি, সি হচ্ছে হাফ। এই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ এই ক্যালকুলেশন করে তোমরা ব্যাসার্ধটা বের করে নিও, ঠিক আছে? তো এটা আর আমি ক্যালকুলেশন করে সময় নষ্ট করলাম না। তাহলে এইভাবে আমরা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে, এটা হচ্ছে বইয়ের টাইপ 1 অঙ্ক, বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র এবং ব্যাসার্ধ এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো যদি তোমাকে বলে বৃত্তের ক্ষেত্রফল কত আসতো, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তোমরা এখানে আর স্কোয়ার বলতে এখানে আর হচ্ছে তোমার এই যে এটা বসাচ্ছি আমরা, এখান থেকে আমরা একটা মান কিন্তু পাবো। আমরা সেই মানটা যদি এখানে আমি বসাই পাই ইন্টু আর স্কোয়ার দিয়ে, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই হচ্ছে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। সেখানে বুঝতে পারিনি, আমি নতুন করে ভিডিও দিব তোমাদের জন্য। এবার দেখো 2 নম্বরে আমরা এই ভিডিওতে আমাদের 2 নম্বরের সূত্র আলোচনা হবে যে একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত হবে নাকি বাইরে অবস্থিত হবে, একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত নাকি বৃত্তের উপরে। তার মানে বৃত্তের সাপেক্ষে যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি, বৃত্তের সাপেক্ষে যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি তাহলে সেইটা কেমন হবে দেখো। 2তে বলছে বিন্দুর অবস্থান। এখন ঘটনা হচ্ছে এই বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এটা বলতে তোমরা কি বুঝছি? একটা বৃত্ত আঁকার পরে সেই বৃত্তের কোথায় একটা নির্দিষ্ট বিন্দু থাকতে পারে। যেমন দেখো, মনে করো তোমার এই একটা বৃত্ত আছে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন নির্দিষ্ট একটা বিন্দু, এই বৃত্তটায় 3টে জায়গা বিন্দু অবস্থান করতে পারে। এক হচ্ছে বৃত্তের উপরে হতে পারে, মনে করো সেই বিন্দুটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে থাকতে পারে, বৃত্তের পরিধির উপরে থাকতে পারে। আবার ওই বিন্দুটা কিন্তু আবার বৃত্তের বাইরেও থাকতে পারে, এক্স, ওয়াই। আবার কিন্তু বিন্দুটা বৃত্তের ভিতরেও থাকতে পারে। তাহলে কি হলো, একটা বিন্দু বৃত্তের সাপেক্ষে কয় জায়গা থাকতে পারে? 3 জায়গা অবস্থান করতে পারে। এক হচ্ছে তোমার বৃত্তের উপরস্থ পরিধির উপরে, একটা হচ্ছে বৃত্তের বাইরে, আর একটা হচ্ছে বৃত্তের ভিতরে। তা এখন দেখো, তোমাকে যদি কোনো বৃত্ত দিয়ে বলে যে অমুক বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত নাকি ভিতরে অবস্থিত নাকি বৃত্তের উপরে অবস্থিত,
তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করছি, দেখো যে কোনো বিন্দু যদি বৃত্তের পরিধির উপরে হয় তাহলে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দূরত্ব কিন্তু ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কি, কোনো বিন্দু যদি বৃত্তের উপরে হয় তাহলে ওই বিন্দুটি কেন্দ্র থেকে দূরত্ব হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে বিন্দুটার অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। তা এখন ব্যাসার্ধকে আমরা নির্ণয় করতে পারবো, তাহলে বৃত্তের সমীকরণ থাকলে আমরা একটু আগেই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা শিখেছি। তাহলে সেইভাবে বৃত্তের অবস্থান ব্যাসার্ধ নির্ণয় করব, আর হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব বের করবো। এই দুইটা যদি সমান হয় তাহলে কিন্তু বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত হবে। আর ওই যে ব্যাসার্ধ তো আমরা বের করে রেখেছি, ওই ব্যাসার্ধ থেকে এই বিন্দুর দূরত্ব যদি বেশি হয়ে যায় তাহলে সেটি কিন্তু বৃত্তের বাইরে চলে যাচ্ছে। এটা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমরা। দেখো, আর যদি ব্যাসার্ধ থেকে দূরত্ব যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু বিন্দুটা ভিতরে যাচ্ছে। এটা চিত্র দেখে আমরা বুঝছি। তাহলে আমরা বলতে পারি, দেখো বিন্দুর সাপেক্ষে মানে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান কয়টা? তিনটা। অবস্থান তিনটি হচ্ছে পরিধির উপরে, মানে অবস্থান তিনটি হচ্ছে পরিধির উপর। এই ক্ষেত্রে কেন্দ্র যদি আমি ও ধরি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওপি সমান সমান আর। ওপি বলতে আমি কি বুঝতেছি, যে ও বিন্দু অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব পর্যন্ত হচ্ছে ওবি, আর আর হচ্ছে রেডিয়াস বা এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি সমান আর। যদি পরিধির উপর ওই বিন্দুটা থাকে আর বিন্দুটা পরিধির বাইরে বৃত্তের বাইরে হলে, দেখো বৃত্তের বাইরে হলে, বৃত্তের বাইরে এই ক্ষেত্রে দেখো এই যে ওপিটা কি হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। ওপিটা আর এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা এখানে লিখবো ওপি ইজ গ্রেটার দেন আর। আর যদি তোমার বৃত্তের ভিতরে হয়, বৃত্তের ভিতরে হলে তখন লিখবো আমরা ওপি ইজ লেস দেন আর। এই হচ্ছে তিনটে অবস্থানের জন্য ব্যাসার্ধের সাপেক্ষে দূরত্বের সম্পর্ক। তাহলে আমরা এইটা দিয়ে একটা অঙ্ক দেখি। দেখো 1 - 1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2x প্লাস 3y মাইনাস 1 সমান 0 বৃত্তের কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? তাহলে এখন আমাদের কি করতে হবে সেটা দেখো। বৃত্তটা মনে করো এইটা হচ্ছে বৃত্ত, আর ওই বিন্দুটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে 1, -1। তাহলে আমাদের কি কথা ছিল, যে এই যেভাবে যদি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয় বৃত্তের সাপেক্ষে, তাহলে প্রথমে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -x এর সহগ। x এর সহগ কত? 2/2, -y এর সহগ হচ্ছে 3/2। তাহলে মূলত এর অবস্থান, এই কেন্দ্র হচ্ছে তোমার -1, -3/2। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র হয়ে গেল। এখন আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? ব্যাসার্ধ আর সমান √g² প্লাস f² মাইনাস c। এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি এখানে। তাহলে জি আসবে কত? জি হচ্ছে -1। আমরা বলছিলাম যে কেন্দ্রের যেটা বুঝ আছে এইটাকে মাইনাস দিয়ে গুণ করলে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ করলে যেটা আসে সেটা হচ্ছে জির মান। তাহলে জির মান কত আসবে? 1 আসবে।
ওয়ান স্কোয়ার প্লাস এফ এর মান আসবে কত 3/2 হোল স্কোয়ার মাইনাস এম আছে +1। এবার ক্যালকুলেশন করে দেখো 1 আর 1 2 যোগ 3 থেকে 9/4, তাহলে 4 2 58 17√2। তাহলে এখানে কত আসছে তোমার √17/2। তাই এখানে আমরা √17/2 যদি আমরা মান বের করতে চাই, √17 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসছে তোমার √17/2 অর্থাৎ কিনা 2.0615। তাহলে এখানে আমরা আর এর মান কত পেলাম 2.0615। তো এখন দেখো এই হচ্ছে আমাদের এইটি পেলাম। এবার আমরা দূরত্বটা বের করব। কেন্দ্র হচ্ছে কত, কেন্দ্র হচ্ছে -1, -3/2। এর থেকে আমাদের এই 1 - 1 বিন্দুর দূরত্ব, তাহলে আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধটা আমি এখানে লিখে রাখি, দেখো r = 2.0615। এবার দেখো এতে আমি মুছে ফেলি। এইখানে দেখো আবার এই কেন্দ্রকে যদি আমি ও ধরি আর এটা যদি পি ধরি, আবার ওপি সমান আমাদের দূরত্ব আর কি। ওপি সমান কি লিখবো, -1 এর হোল স্কোয়ার প্লাস -3/2 + 1 এর হোল স্কোয়ার এর রুট। এইটা হচ্ছে আমরা ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করছি। তাহলে এখান থেকে আসবে কত, -1 - 1 2, 2 × 4 প্লাস 2 2 -1/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আসছে কত 4 + 1/4। তাহলে এখান থেকে 4 4 16 যোগ 1/4, তার মানে কত √17/2। তার মানে তোমার দেখো 2.0615। এই আগের বারও তো 2.0 ওই √17/4 আসছিল। তাহলে এইখানে দেখো এখানে এই বিন্দুর দূরত্ব আর এই ব্যাসার্ধ সমান হয়ে গেল না। তাহলে যেহেতু ওপি সমান আর, সুতরাং বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। পরিধির উপর অবস্থিত। তাহলে আমরা কিন্তু এই বিন্দুর অবস্থান পেয়ে গেলাম বৃত্তের সাপেক্ষে। এখন কথা হচ্ছে কি, এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে আসে। বুঝছো, এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে আসে। তাহলে এমসিকিউতে যদি আসে তাহলে আমরা সেটি এত বড় করে করতে গেলে তো আমরা টাইম পাবো না। তখন কি করবো দেখো, হ্যাঁ এমসিকিউতে আসলে আমাদের করতে হবে কি, অতএব এই যে 1 - 1 বিন্দুটা এই বৃত্তে বসায় দাও, ঠিক আছে। 1 - 1 বিন্দুটা যদি বৃত্তে বসায় দেওয়া তাহলে কি আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে 1² - 1² প্লাস 2 × 1 প্লাস 3 × -1 এটি সমান কত আসে, 1 + 1 + 2 - 3 - 1 = 0 আসে, দেখ, ঠিক আছে। তাহলে 0 = 0 হয়ে গেছে না, 0 সমান হয়ে গেছে। তাহলে যদি এইটার মান এই নির্দিষ্ট বিন্দুর জন্য বৃত্তের বাম পক্ষের মান যদি ডান পক্ষের সমান হয় তাহলে বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। যদি বাম পক্ষের মান > 0 হতো
তবে বিন্দুটি বাইরে হতো, বিন্দুটি বাইরে হতো। তাহলে কি হলো, যদি বাম পক্ষের মান ইজ গ্রেটার দেন 0 হতো তবে বিন্দুটি বৃত্তের বাইরে, আর বাম পক্ষ ইজ লেস দেন 0 হলে বিন্দুটি বৃত্তের ভিতরে। তাহলে এইভাবে তোমাদের কোনো বিন্দু যদি বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলে, তোমরা ওই বিন্দুটাকে সরাসরি বৃত্তে বসিয়ে দেবা। বসার পরে যদি তোমার 0 সমান হয় তাহলে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত বা বৃত্তের পরিধির উপরে অবস্থিত, আর যদি 0 থেকে বড় হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে এভাবে আমরা এই বিন্দুর সাপেক্ষে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। এখন দেখো আমরা এই বৃত্ত দ্বারা অক্ষ থেকে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বৃত্তরা কিভাবে কত অংশ ছেদ করে সেটা আমরা দেখব। বৃত্ত কি করে অক্ষ থেকে কত অংশ ছেদ করে। বৃত্ত দ্বারা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ। কোনো একটা বৃত্ত অঙ্কন করলে ওই বৃত্ত অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ। তোমরা হয়তো ভাবতে পারো অক্ষদ্বয় হতে কি অবশ্যই খণ্ডিত হবে, হতেও পারে নাও পারে। যদি খণ্ডিত অংশ না থাকে তাহলে 0, আর থাকলে সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা এখন দেখো। এটি হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইটুকু হচ্ছে ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ, আর এটুকু হচ্ছে এক্স অক্ষতে খণ্ডিত অংশ। তা দেখো যে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। এই সমীকরণটা অক্ষ থেকে এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করবে আর ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করবে এটা আমাদের দেখাতে হবে। তা এখন যখন এক্স অক্ষকে ছেদ করে তখন এক্স অক্ষের উপরে ওয়াই মান কত? 0। তাহলে আমরা ওয়াই সমান 0 বসাবো। দেখো ওয়াই সমান 0 হলে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস c ইজ ইকুয়াল টু 0, মানে ওয়াই মান আমরা 0 বসে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস জি এর হোল স্কোয়ার, এটি বাংলায় কত আসে? এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার। তাহলে আমি জি স্কোয়ারটা বিয়োগ করে দিলাম, এই জি স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় এক্স প্লাস জি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার মাইনাস সি। এক্স প্লাস জি এর হোল স্কোয়ার সমান জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে লিখব এক্স প্লাস জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি।
এক্স প্লাস জি সমান সমান প্লাস মাইনাস রুট অফ জি স্কোয়ার মাইনাস সি। অতএব এক্স সমান মাইনাস জি প্লাস মাইনাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তার মানে এই আমরা দুইটা বুঝ পেয়ে গেলাম, একটা হচ্ছে মাইনাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর একটা হচ্ছে মাইনাস জি মাইনাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এখন এই যে বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে পাবো আমরা। অতএব এ যদি আমি মাইনাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি কমা ওয়ার মান হচ্ছে 0, আর বি হচ্ছে মাইনাস জি মাইনাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি কমা ওয়াই হচ্ছে তোমার 0। এই যদি হয় তাহলে আমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশ কত? এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এ বি। এ বি ইজ ইকুয়াল টু মাইনাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি মাইনাস হচ্ছে প্লাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি এর মডুলাস। যেহেতু এদের কোটি শূন্য, তার মানে এই বুঝদের সরাসরি দূরত্বই হচ্ছে এদের মধ্যে দূরত্ব। তাহলে জি জি বাদ দিয়ে দাও, সমান থাকে 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তাহলে দূরত্ব যেহেতু এটা 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। অতএব এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে খণ্ডিত অংশ সমান 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ সমান সমান 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমি অনুরূপভাবে ওয়াই অক্ষতে খণ্ডিত অংশটা লিখলাম। তাহলে এক্স অক্ষতে খণ্ডিত অংশ হচ্ছে কত? 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ হচ্ছে 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই যে দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্র দুটো আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এই যে সূত্র, এর থেকে আমরা একটা উদাহরণ দেখব। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 সমান সমান 0 বৃত্তের অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ নির্ণয় করো। তাহলে একটু আগে আমরা অক্ষদ্বয়তা অর্থাৎ কিনা এক্স অক্ষতে খণ্ডিত অংশ কি দেখেছি? এক্স অক্ষতে খণ্ডিত অংশ দেখেছি 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ দেখেছি 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তা এখন
এই যে এক্স অক্ষতে খণ্ডিত অংশ পেতে গেলে আমার জি লাগবে আর সি লাগবে, আর ওয়াই অক্ষ থেকে পেতে গেলে আমাদের এফ লাগবে এবং সি লাগবে। তার মানে দুই ক্ষেত্রে আমাদের সির প্রয়োজন আছে, আর এক ক্ষেত্রে লাগছে জি আর এক ক্ষেত্রে লাগছে এফ। তাহলে এই মূলত আমাদের এখানে কেন্দ্র আর সি বের করে ফেলে দেখো। অতএব মাইনাস জি মাইনাস এফ সমান মাইনাস অফ এক্সের সহগ বাই 2 মাইনাস অফ 4/2 সমান -1 মাইনাস 2। তার মানে তোমার অক্ষদ্বয় হতে এক্সি বৃত্তের কেন্দ্র হলো কত -1 -2 এবং সি সমান কত এখানে 1। অতএব এক্স অক্ষ হতে খণ্ডিত অংশ সমান 2√g² - c সমান 2√। আমরা বলছিলাম যে এখানে কেন্দ্র যেটা এটা হচ্ছে মূলত -g আর -f এর মান। তাহলে -g যদি -1 হয় তাহলে g কত, g মান হচ্ছে 1, তাহলে 1² মাইনাস c এর মান কত পেয়েছি আমরা, c এর মান হচ্ছে 1। তাহলে কি হলো 2 × √0 সমান 0। এইখানে একটা সমস্যা হয়ে গেল তোমাদের, তাহলে তো খণ্ডিত অংশ থাকলোই না, ঠিক আছে। তার মানে এখানে কি হলো যে এক্স অক্ষ থেকে কোনো অংশ খণ্ডন করেনি মানে কি করছে, তার মানে স্পর্শ করছে, ঠিক আছে। এখানে তোমার এই g² - c এর মান যদি 0 হয় তাহলে ওই বিন্দুটা এই এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ খণ্ডিত অংশ 0 মানে খণ্ডিত অংশ নেই। আর ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ দেখো, ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ সমান 2√g², জি কত এখানে 2 মাইনাস c1, তার মানে 2 2 4 1 4 বিয়োগ 1 3, তাহলে 2√, তার মানে ওয়াই অক্ষ থেকে কিন্তু ছেদ করছে, দেখো ওয়াই অক্ষ থেকে ছেদ করছে 2√3, আর এই এক্স অক্ষ থেকে ছেদ করেনি, অর্থাৎ স্পর্শ করছে, খণ্ডিত অংশ হচ্ছে 0। তাহলে আমরা আশা করি খণ্ডিত অংশ নির্ণয়টা বুঝতে পারলাম। এই নিয়ম অনুযায়ী তোমরা বইয়ের থেকে কিছু অঙ্ক দেখবা, এই নিয়ম অনুসারে যারা আছে তাদের। অক্ষদ্বয়কে স্পর্শ করে তখন কি কি শর্ত আসে দেখো। যদি কোনো বৃত্ত, আগে তো ছেদ করাটা দেখাইছি আমরা, যদি কোনো বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করে তখন কি শর্ত আসবে এখানে খেয়াল করো। যদি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এটি এক্স অক্ষকে স্পর্শ করতে পারে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি মানে খণ্ডিত অংশ নেই। খণ্ডিত অংশ কত, এক্স অক্ষকে স্পর্শ করে তখন খণ্ডিত অংশ হচ্ছে তোমার 2√g² - c। অতএব 2√g² - c = 0, অর্থাৎ কিনা g² সমান c। তাহলে আমরা কি পেলাম, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে g² সমান c, এটা পাচ্ছি। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে এইখানে যদি বৃত্তটা যদি সত্যি সত্যি এক্স অক্ষকে স্পর্শ করে আর কেন্দ্র ধরো মনে করো এইচকে যদি হয়, তাহলে খাড়া অংশটা কত কে না এটা, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র যদি এইচকে হয় এবং তা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি যা হয় তাই হচ্ছে ব্যাসার্ধের সমান। অতএব কেন্দ্রের, এক্ষেত্রে আমরা লিখতে পারি কেন্দ্রের, এটা হচ্ছে শর্ত 1, কেন্দ্রের কোটি মডুলাস অফ কেন্দ্রের কোটি এর মডুলাস সমান ব্যাসার্ধ। কারণ হচ্ছে কেন্দ্রের কোটি অনেক সময় ঋণাত্মকও থাকতে পারে কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হবে না, তাই আমরা কেন্দ্রের কোটিকে মডুলাস দিয়ে আটকালাম, এই মডুলাস সমান হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এখানে আমরা দুইটা শর্ত পাচ্ছি যে কোনো বৃত্ত যদি তোমার এক্স অক্ষকে স্পর্শ করে
তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি জি স্কয়ার সমান সি অথবা কেন্দ্রের কোটি সমান ব্যাসার্ধ। এটা হচ্ছে বইয়ের অক্ষরপত্র বইয়ের প্রথম অধ্যায় 4-এর এই অধ্যায় 12-এর 1 নম্বরের অঙ্ক হচ্ছে এই অধ্যায়। এই অঙ্কটা এবং এই টাইপের অঙ্ক ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা প্রতি বছরই আসে, এক বছর করে বাদ যায় না, ঠিক আছে, এমসিকিউতে হোক বা রিটেনে হোক। এবার দেখো, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পষ্ট করে শুধু, আমার কেন্দ্র হচ্ছে তোমার এইচ কে, তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে তোমার এইচ, ঠিক আছে, এইটুকু হচ্ছে এইচ। তা এখন তো এই ক্ষেত্রে আমরা লিখবো, দেখো এফ স্কয়ার সমান সি, এই ক্ষেত্রে তোমার খণ্ডিত অংশ কত, এফ 2√ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি। যেহেতু তোমার এক্স অক্ষকে সরি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে এটার খণ্ডিত অংশ কত হবে, 0 হবে। খণ্ডিত অংশ হচ্ছে 2√ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি সমান 0, অর্থাৎ এফ স্কয়ার সমান সি। এবার 2 নম্বরে একটা সত্য এখান থেকে আনা যায়। দেখো যেহেতু তোমার স্পর্শ, তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে ব্যাসার্ধের সমান। যেহেতু এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে ব্যাসার্ধের সমান, অর্থাৎ কিনা ভুজ, কেন্দ্রের ভুজ সমান ব্যাসার্ধ। এই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে বইয়ে। এরপর দেখো, এত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আলাদা আলাদাভাবে স্পর্শ করলো। এবার দুইটা অক্ষকে কিন্তু একসাথে সেট করতে হয়, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোকে একভাবে স্পর্শ করতে পারে। সেই ক্ষেত্রে কি হবে দেখো, তখন হচ্ছে তোমার এইচ এইচ, কেন্দ্রের ভুজ আর কোটি সমান হবে, ঠিক আছে, এটাও এইচ এটাও এইচ, অর্থাৎ কিনা এই ক্ষেত্রে তোমার জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, আর কেন্দ্রের ভুজ সমান কোটি সমান ব্যাসার্ধ। এই তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কোনো বৃত্ত, খেয়াল করো প্রত্যেকটা 2টা করে শর্ত আছে। দেখো, কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা লিখছি জি স্কয়ার সমান সি। আর একটা শর্ত আছে তোমার, বৃত্তের কেন্দ্রের কোটি হচ্ছে ব্যাসার্ধের সমান। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি, আর কেন্দ্রের ভুজ হচ্ছে ব্যাসার্ধের সমান। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, আর কেন্দ্রের ভুজ সমান কোটি সমান ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে আমাদের কিছু সূত্র। আমরা আজ এই পর্যন্ত রাখবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এর পরবর্তীতে এই